ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত স্কুলগুলিতেই সামনে রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। আফ্রিকা কবিতাটি এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা টেক্সট পোর্শনের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে এবং এর আগের একটি পর্বে তোমাদের কাছে এই টেক্সট পোর্শনের ওপর থেকে কিছু 3 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদের কাছে এই টেক্সট পোর্শনের ওপর থেকে অর্থাৎ বাকি অংশের ওপর থেকে যত রকমের 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, যে লাইনগুলি ধরে তোমরা প্রিপারেশান নিলে অতি অবশ্যই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এমনকি ফাইনাল পরীক্ষাতেও প্রশ্ন কমন পেতে পারো, সেরকমই 7টি প্রশ্নের উত্তর আজকে আলোচনা করতে চলেছি। ঠিকঠাক করে যদি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝে নিতে পারো বা তৈরি করে নিতে পারো, আশা করি তোমাদের এই টেক্সট পোর্শনের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো দেখে নিই আজকে কোন কোন 7টি প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব। আজকের 1 নম্বর প্রশ্ন দেখো, হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? 3 নম্বর রয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতাটিতে আফ্রিকা মহাদেশকেই ছায়াবৃতা বলে অভিহিত করেছেন। এবার কেনর উত্তরে আমরা কি বলবো? ছায়াবৃতা শব্দটির আক্ষরিক অর্থ যদি আমরা ধরে থাকি তাহলে বলবো ছায়া দ্বারা আবৃতা। মূলত কবিতার শুরুতেই কবি যেভাবে ব্যক্ত করেছেন যে আফ্রিকা মহাদেশের ভূমিখণ্ড যখন এশিয়া মহাদেশের মূল ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে বনস্পতির নিবিড় পাহারায় এবং দুরূহতা বা রহস্যময়তার বেড়াজালে এক স্বতন্ত্র রূপ লাভ করেছিল, সেই ভূমিখণ্ডে কিন্তু আধুনিক সভ্যতা ও জ্ঞানের আলো তখনও পর্যন্ত পৌঁছয়নি। দুর্গমতার বা রহস্যময়তার কারণে 19 শতকেরও প্রায় আগে পর্যন্ত দেখা গেছে যে আফ্রিকার যে নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে বা তার যে মানব সম্পদ বা প্রাকৃতিক সম্পদ, তা কিন্তু বিশ্বের বাকি দেশগুলোর কাছে প্রায় অজানাই থেকে গিয়েছিল, যে কারণেই কিন্তু কবি কবিতায় আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলে অভিহিত করেছেন। 2 নম্বর প্রশ্নে রয়েছে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে এবং লোহার হাতকড়ি শব্দযুগলের মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে ওরা বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী যারা আফ্রিকার জনমানব সম্পদের ওপর অমানবিক অত্যাচার ও নির্যাতনের নিদর্শন সৃষ্টি করেছিল তাদেরকেই বোঝানো হয়েছে। এবারে আমরা বলবো যে লোহার হাতকড়ি শব্দযুগলের মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন। আমরা দেখি আফ্রিকা মহাদেশ যখন এশিয়া মহাদেশের মূল ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে বনস্পতির নিবিড় বেড়াজালে এবং রহস্যময়তা ও দুর্গমতার ও দুর্বোধ্যতার এক পরিবেশ নিজের মধ্যে সৃষ্টি করেছিল বা রূপ নিয়ে এক স্বতন্ত্র অস্তিত্ব লাভ করেছিল, তখন বহির্বিশ্বের কাছে কিন্তু এই আফ্রিকার মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ বা তার সংস্কৃতি সমস্ত কিছুই অজানা ছিল। সভ্যতার আলো, জ্ঞানের আলো কিন্তু সেই ভূমিখণ্ড পর্যন্ত উপনীত হয়নি। সেখানে বা সেই ভূমিখণ্ডের ওপরে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা সেই আফ্রিকার স্বাভাবিক সারল্যকে তাদের একের পর এক অমানবিক এবং পৈশাচিক আচরণের দ্বারা একেবারে লুণ্ঠিত করেছিল। দেখা গেছে যে আফ্রিকার মানব সম্পদকে দাস ব্যবসায় নিয়োজিত করতেও তারা দ্বিধাবোধ করেনি। তাদের নানান অমানবিক পৈশাচিক আচরণের মধ্য দিয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন রূপ লাভ করেছিল। এক কথায় বলা চলে, সাম্রাজ্যবাদীদের যে আগ্রাসনপূর্ণ মনোভাব আফ্রিকাকে নানা দিক থেকে শৃঙ্খলিত করেছিল, তা কিন্তু এই লোহার হাতকড়ি বা হাতকড়া এই শব্দযুগলের মধ্য দিয়েই ব্যক্ত হচ্ছে। এভাবে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি আলোচনা করব। 3 নম্বর প্রশ্নে রয়েছে, সভ্যের বর্বর লোভ বলতে কবি কি বুঝিয়েছেন? তাহলে এখানেও আমরা শুরুটা একইভাবেই করব যে আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্ত করেছেন যে আফ্রিকা মহাদেশের ভূমিখণ্ড যখন এশিয়া মহাদেশের ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে
বনস্পতির নিবিড় পাহারায় রহস্যময়তা, দুর্গমতা, দুর্বোধ্যতার বেড়াজালে যখন এক স্বতন্ত্র রূপ লাভ করেছিল, তখন কিন্তু সেখানে সভ্যতার আলো বা জ্ঞানের আলো কিছুই পৌঁছয়নি এবং বহির্বিশ্বের সমস্ত দেশের কাছেই কিন্তু এই আফ্রিকা মহাদেশের যে নিজস্বতা অপরিচিত ছিল। কিন্তু দেখা গেল ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যারা সভ্য সমাজের প্রতিভূ, তারাই কিন্তু আফ্রিকা মহাদেশের জনমানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদ সমস্ত কিছুর ওপরে যেভাবে পাশবিক অমানবিক নির্যাতন বা অত্যাচার চালিয়েছিল, তাতে করে তাদের যে আফ্রিকা মহাদেশে উপনীত হওয়াটা লোহার হাতকড়ি নিয়ে উপনীত হওয়ার সমতুল্য হয়েছে। অর্থাৎ তারা সম্পূর্ণরূপে সাম্রাজ্যবাদের নাম করে আগ্রাসনপূর্ণ মনোভাবের প্রকাশই ঘটিয়েছিল সেখানে। এমনকি কবি কবিতায় ব্যক্ত করছেন যে নেকড়ের থেকেও তীক্ষ্ণ ছিল তাদের মানে যে হিংস্রতার প্রখরতা, নেকড়ের নখের থেকেও তীক্ষ্ণ ছিল তাদের হিংস্রতার প্রখরতা। তাই তাদেরকে কবি কবিতায় মানুষ ধরার দল বলে অভিহিত করতেও দ্বিধাবোধ করছেন না। এমনকি ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের মনের যে অন্ধকার, মূলত গর্ববোধের অহংকার থেকে জাত অন্ধকার, সেটা সূর্যহারা অরণ্যের চেয়েও ছিল প্রগাঢ়। এভাবেই সভ্য সমাজের প্রতিভ ইউরোপীয় সাম্রাজ্যবাদীদেরকে উপস্থাপিত করেছেন কবি কবিতায়, এবং তারা তাদের সেই বর্বরচিত বা অমানবিক বা পাশবিক আচরণের মধ্য দিয়ে নিজেদের রূপটাকে, নির্লজ্জ রূপটাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিল বা নগ্ন করেছিল। এখানে মূলত সভ্যের বর্বর লোভ কথাগুলির মধ্য দিয়ে কবি এই কথাই ব্যক্ত করতে চেয়েছেন। 4 নম্বর প্রশ্নে রয়েছে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই। সমুদ্র পাড়ে বলতে কবি কি বুঝিয়েছেন, সেই মুহূর্তে কি ঘটেছিল? তাহলে সমুদ্র পাড়ে বলতে এখানে কবি ইউরোপীয় মহাদেশকেই বুঝিয়েছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতায় আফ্রিকা কবিতাটিতে আফ্রিকার প্রাকৃতিক সম্পদ মানব সম্পদের ওপরে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা সাম্রাজ্যবাদের নাম করে বা ঔপনিবেশিকতার নাম করে যে পাশবিক অমানবিক বর্বরচিত আচরণ সম্পন্ন করে চলেছিল, তার রূপটিকে বিশ্ববাসীর চোখে ধরিয়ে দেওয়ার জন্য বা সকলের কাছে আরও প্রকট করে তোলার জন্যই তিনি কবিতায় আলোচ্য সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কি সংঘটিত হচ্ছিল অংশটি তুলে ধরেছেন। যখন আফ্রিকার জনমানব সম্পদকে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা নানান অত্যাচার, লাঞ্ছনা, নির্যাতন বা দাসবৃত্তির মধ্য দিয়ে একেবারে নিষ্পেষিত করছিল, সেই সময় ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় দেখা গেছে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল, ঈশ্বরের উপাসনা আরাধনা চলছিল খুব স্বাভাবিকভাবেই। এমনকি শিশুরা মায়ের কোলেও নিরাপদে খেলা করছিল। সুন্দরের আরাধনায় দেখা গেছে যে বেজে উঠেছিল কবির সঙ্গীত। এখানে এই চিত্রগুলি উপস্থাপনের মধ্য দিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দেশে বা পরিবেশে তারা যে প্রেক্ষাপটটি ধরে রেখেছেন, সেটা কিন্তু আফ্রিকা জনমানব সম্পদের ওপর ঘটে যাওয়া প্রেক্ষাপটের থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী। অর্থাৎ কতটা স্বার্থপর, কতটা আত্মকেন্দ্রিক ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা, সেটাই কিন্তু এখানে কবি উপস্থাপন করতে চেয়েছেন। তাই এভাবেই আমরা দেখি যে আফ্রিকার জনমানব সম্পদ যখন ভুলুণ্ঠিত হচ্ছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দ্বারা, সেই মুহূর্তে সমুদ্রের অপর প্রান্তে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দেশে খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ সংগঠিত হচ্ছিল। এই গেল আজকে 4 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্নে রয়েছে অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। অশুভ ধ্বনি বলতে এখানে কি বোঝানো হয়েছে এবং লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, আফ্রিকা কবিতাটিতে কবি মূলত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক প্রতিবাদ ঘোষণা করেছেন, সোচ্চার প্রতিবাদ তিনি ঘোষণা করেছেন। বিংশ শতাব্দীর মাঝামাঝি দেখা যায় যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো প্রত্যেকে তাদের ক্ষমতা দখলের লড়াইয়ে যেভাবে লিপ্ত হয়েছিলেন, তার পরিণতি ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সময় শ্বেতাঙ্গ শাসকরা যারা
যে যার ক্ষমতা লোভে মত্ত হয়েছিল, তাদের ক্ষমতা লাভের জন্য যে রণহুঙ্কার, তাই কিন্তু কবি কবিতায় অশুভ ধ্বনি বলে উপস্থাপিত করেছেন। এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। এরপর আমরা লাইনটি তাৎপর্য বিশ্লেষণে এটাই বলতে পারি যে মূলত এরকমই এক পরিস্থিতিতে যেখানে শ্বেতাঙ্গ শাসকরা তাদের ক্ষমতা লোভে আশায় মত্ত হয়ে উঠেছিল, তখনই কবি মনে করেছেন যে এটি এক যুগের শেষের ইঙ্গিত নিয়ে আসছে আমাদের কাছে, বা ধ্বংসের পূর্বাভাস বহন করছে। ফলে কি হবে, ধ্বংসের মধ্য দিয়ে বা একটা যুগের অন্তের মধ্য দিয়ে এই ক্ষমতালোভী শাসকদের যে অমানবিক বা পাশবিক আচরণের যে নগ্নরূপ বিশ্বের দরবারে প্রকট হয়ে উঠেছিল, তা কিন্তু অবসানেরই বার্তাকে সুস্পষ্ট করে তুলছে। তা এখানে দিনের অন্তিমকাল বলতে মূলত ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার জনমানব সম্পদের ওপরে যে ধরনের অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা সংগঠিত করেছিল, সেই দুর্বিষহ সময় পর্বের যে অন্ত হতে চলেছে বা অন্তিম পর্ব যে উপনীত হয়েছে, এটাই এখানে তুলে ধরতে চেয়েছেন। এই গেল 5 নম্বর প্রশ্নের উত্তর। দেখো এখানে উত্তরে কিন্তু তোমরা বেশি বিশ্লেষণের দরকার নেই, 3 নম্বরের প্রশ্নই পাবে মূলত এই টেক্সট পোর্শন থেকে। যতটুকুনি 3-4টে লাইনের মধ্যে বিষয়বস্তুকে উপস্থাপন করতে পারবে ততটাই বলবে। 6 নম্বর প্রশ্নটিতে রয়েছে, এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কবি কেন আহ্বান জানিয়েছেন? আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এই কবিতাতে। এখানে আমরা দেখব যে কবি ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের বা শ্বেতাঙ্গ শাসকদের যে বর্বরচিত সভ্য সমাজের প্রতিভূ হয়েও যে বর্বরচিত লোভ, যেটা আফ্রিকার জনমানব সম্পদের ওপরে নগ্ন রূপ লাভ করেছিল, যে প্রচণ্ডতা বা যে প্রখরতা প্রকাশ পেয়েছিল অমানবিক পাশবিক আচরণের মধ্য দিয়ে, তাতে করে কবি মনে করেছেন যে সেই দুর্বিষহ অত্যাচারের সময়ে বা যে কালপর্ব অন্তিম সময় উপনীত হয়েছে, যেটা দিনের অন্তিম কালের মধ্য দিয়েই প্রকাশিত হয়েছে কবিতায়। ঠিক এই সময় পর্বেই একটা যুগের অবসান বা একটা সময়কালের অন্তিম পর্বেই কবি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন। সেই সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে যুগান্তের কবি শুধুমাত্র মানবতার জয়গান গাইবে, মানবতার পুণ্যবাণীতে সবাইকে উদ্বুদ্ধ করবে, দীক্ষিত করবে, এই আশাতে কবি যুগান্তের কবির সাহচর্য নিয়ে আফ্রিকা ভূমিখণ্ডের কাছে ক্ষমা প্রার্থনা করতে চেয়েছেন, যেটা সমগ্র বিশ্ববাসীর হয়েই তিনি আফ্রিকা ভূমিখণ্ডের কাছে তাদের ওপর হয়ে যাওয়া অমানবিক ও পাশবিক আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করাটাই একমাত্র তার ক্ষমতার মধ্যে রয়েছে বলে তিনি মনে করেছেন। তাই তিনি যুগান্তের কবিকে সেই সময় পর্বে আহ্বান জানিয়েছেন। ব্যাস এটুকুনি আমরা বলবো যুগান্তের কবিকে আহ্বান জানানোর কারণ হিসেবে। এরপর দেখো আজকে রয়েছে শেষ প্রশ্ন 7 নম্বর, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। একইভাবেই আমরা শুরু করব মানবতাবাদী কবি বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় মূলত আফ্রিকা ভূমিখণ্ডের নিজস্ব ভূমিখণ্ডের স্বতন্ত্রতা এবং ভূমিখণ্ডের রহস্যময়তা, দুর্বোধ্যতা, দুর্গমতা নিয়ে যে নিজস্ব প্রেক্ষাপট গড়ে উঠেছিল, তার প্রতি সম্ভ্রম বোধ বজায় রেখেই তার প্রতি ঘটে যাওয়া শ্বেতাঙ্গ শাসকদের আগ্রাসনপূর্ণ যে অমানবিক পৈশাচিক আচরণ, তার বিরুদ্ধে
প্রতিবাদী হয়ে শুধুমাত্র আফ্রিকা ভূমিখণ্ডের প্রতি কীভাবে সমব্যথা বা সমবেদনা জানানো যায়, সে কারণেই যখন সারা বিশ্বে ক্ষমতা দখলের লড়াইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছে, যখন বিশ্বব্যাপী হিংস্র প্রলাপ সংগঠিত হয়ে চলেছে, তখন আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করাটাই কবি একমাত্র সভ্যতার শেষ পুণ্যবাণী বলে মনে করেছেন, যার জন্য তিনি যুগান্তের কবির আশ্রয়ও নিতে চেয়েছেন। শুধুমাত্র আফ্রিকা ভূমিখণ্ডের ওপর ঘটে যাওয়া, আফ্রিকা মানব সম্পদের ওপর ঘটে যাওয়া যে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, তাদের দাসে পরিণত করবার যে এক ইতিহাস, তার প্রতি কিছুটা হলেও সমবেদনা, সমব্যথা জানানোর একমাত্র উপায় বলে মনে করেছেন। এই ক্ষমা প্রার্থনাটা তিনি যে শুধুমাত্র নিজেই করতে চেয়েছেন তা নয়, সমগ্র বিশ্বের হয়েই তিনি এই ক্ষমা প্রার্থনা করার মধ্য দিয়ে সভ্য সমাজের প্রতিভূ হয়েও যে সমাজ তার হিংস্র বর্বরচিত রূপকে নগ্ন করেছিল, সেটা যে প্রকৃতই আমাদের বিশ্বের দরবারে খুবই লজ্জাজনক, সেটাকে আরও প্রকট করে তুলতে চেয়েছেন। তাই সভ্যতার শেষ পুণ্যবাণী বলে যদি কিছু হয়ে থাকে, সেটা আফ্রিকা ভূমিখণ্ডের কাছে ক্ষমা প্রার্থনা ছাড়া আর কিছু নয়। ব্যাস, এটুকুনি গেল 7 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আজকে তোমাদের কাছে টেক্সট পোর্শনের ওপর থেকে অনেকগুলি 3 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করা হলো। আশা করছি তোমরা এই কটি প্রশ্নের উত্তর যদি ভালো করে তৈরি করে নিতে পারো, ঠিকঠাক করে যদি উত্তরটা গুছিয়ে সংক্ষিপ্ত আকারে মাথায় রাখতে পারো, তাহলে এর থেকেই কিন্তু তোমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য প্রশ্ন কমন পাবে।